বিন্যাসের আগে দুটো ক্লাস হয়েছিল। আজকের ক্লাসটা আলোচনা করলেই এই চ্যাপ্টারটা শেষ হবে, এবং যদি এই আলোচনাগুলো খুব মন দিয়ে শোনো তাহলে সব অঙ্কই, বইয়ে যা অঙ্ক আছে সবগুলোই প্রায় তোমাদের অসুবিধা হবে না, সবগুলোই নিজেরা করতে পারবে যদি আলোচনাটা ঠিকঠাক শোনো এবং বোঝো। তাহলে বইয়ে যত অঙ্ক আছে সবই প্রায় পারবে, একটা বা দুটো হয়তো একটু আটকাবে। সেই দুটো একটা অঙ্ক হয়তো আমায় বলে দিতে হতে পারে, তো যখন আসবে তখন দেখব। এখন দেখো, আগের ক্লাস পর্যন্ত যেগুলো সব আলোচনা করেছিলাম সেটা হচ্ছে যে বস্তুগুলোকে নিয়ে আমি বিন্যস্ত করেছিলাম বা সাজিয়েছিলাম, সেই বস্তুগুলো সবগুলো ছিল ভিন্ন, এবং প্রত্যেকটা বস্তু একবার করেই ব্যবহার করেছিলাম। একটা সংখ্যা বা একটা বর্ণ একবারই ব্যবহার করা হয়েছিল, কোনোটা একাধিকবার ব্যবহার করা হয়নি। আজকে যেটা করব, যে যদি এই রকম থাকে যে কোনো একটা শব্দের কোনো একটা বর্ণ একাধিকবার আছে বা দুটো বর্ণ একাধিকবার আছে, তাহলে বিন্যাসের নিয়মটা কি হবে। ধরো আমি বললাম এইটা যে MISSION মিশন। যদি বলি যে এই মিশন শব্দের বর্ণগুলোকে নিয়ে কত রকম বিন্যস্ত করা যাবে বা কতগুলো বিন্যাস পাওয়া যাবে, তাহলে এখানে মোট বর্ণ আছে দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7টা। তাহলে অ্যান্সার ফ্যাক্টোরিয়াল 7 হতো যদি এই 7টা বর্ণ সবগুলো ভিন্ন হতো, সবগুলো যদি ডিফারেন্ট হতো, রিপিট যদি কোনো কিছু না থাকতো, তাহলে অ্যান্সার ফ্যাক্টোরিয়াল 7, এতদিন যা করেছি সেটাই। কিন্তু এখন এর বিন্যাস সংখ্যাটা ফ্যাক্টোরিয়াল 7 হবে না। কি হবে না, ফ্যাক্টোরিয়াল 7কে ভাগ করতে হবে যে বর্ণটা রিপিট আছে, দেখবে কতবার আছে। এখানে আই বর্ণটা দেখতে পাচ্ছি রিপিট আছে একবার দুবার আছে, তাহলে ফ্যাক্টোরিয়াল 2 দিয়ে ভাগ হয়। এস বর্ণটা দুবার রিপিট আছে, তাহলে এই এস বর্ণটার জন্য যেহেতু দুবার রিপিট আছে ফ্যাক্টোরিয়াল 2, এইটা হচ্ছে অ্যান্সার, কিছু নয়। যদি রিপিট থাকে তাহলে যে বর্ণটা যতবার রিপিট আছে ফ্যাক্টোরিয়াল তত দিয়ে ভাগ করবে, ফ্যাক্টোরিয়াল তত দিয়ে ভাগ করবে। যদি আই বর্ণটা 4বার থাকতো তাহলে এখানে ফ্যাক্টোরিয়াল 4 লিখতাম। যদি এস বর্ণটা 3বার থাকতো তাহলে ফ্যাক্টোরিয়াল 3 লিখতাম। ক্লিয়ার? রিপিট থাকলে কোনো কিছু দেখো অসুবিধা নেই, কিছু নেই। ধরো পিলার, PILL, কটা এল হয় পিলারে? একটা না দুটো? এবার জিজ্ঞাসা করেছিলাম যে কটা এল রে, বলছে দে 3টে দে, মজবুত হবে। তো আমি 3টেই দিলাম, PILLER। আমি মজবুত হওয়ার জন্য পিলার শব্দে 3খানা এল দিয়েছি, যাতে মজবুত হয় আর কি, বেশি করে। এখন এর যদি আমি বিন্যাস করি, এইটার যদি আমার বলে যে মোট কতগুলো বিন্যাস পাওয়া যাবে, তাহলে কতগুলো বর্ণ আছে আগে দেখে নাও। 1 2 3 4 5 6 7টা আছে, তাহলে ফ্যাক্টোরিয়াল 7 কত দিয়ে ভাগ করব না, কোনটা রিপিট আছে? এলটা দেখো রিপিট আছে, কবার আছে? 3বার, তাহলে ফ্যাক্টোরিয়াল 3। এইটা হয়ে গেল অ্যান্সার, যদি আর একটা আর থাকতো তাহলে অ্যান্সার কি হতো না, তখন বর্ণ হয়ে যেত দেখো 1 2 3 4 5 6 7 8, তাহলে তখন অ্যান্সার লিখতাম ফ্যাক্টোরিয়াল 8। 3টে এল আছে, ফ্যাক্টোরিয়াল 3 লিখলাম, দুটো আর, তার জন্য ফ্যাক্টোরিয়াল 2 লিখব। এইটা হচ্ছে অ্যান্সার। তো বইয়ে
এই রিপিটওয়ালা অনেক ওয়ার্ড আছে, তাদের বলেছে যে কতগুলো বিন্যাস পাওয়া যাবে বলো। কমিটি আছে, গাভাস্কার আছে, ইঞ্জিনিয়ারিং আছে, অ্যালজাবরা আছে, অনেক ওয়ার্ড আছে, নিয়মটা জানলেই হবে। একটা অঙ্ক এরকম আছে যে এক্স স্কোয়ার ওয়াই কিউব জেড টু দি পাওয়ার 4 বলে এইটাকে যদি পূর্ণ দৈর্ঘ্যে লিখে আমি বিন্যস্ত করি কতগুলো বিন্যাস পাওয়া যাবে। পূর্ণ দৈর্ঘ্যে লিখে বিন্যস্ত করলে কতগুলো বিন্যাস পাওয়া যাবে। পূর্ণ দৈর্ঘ্য লেখা মানে এইটাকে কি লেখা যাবে, পূর্ণ দৈর্ঘ্য এক্স স্কোয়ারটাকে তো আমি এক্স এক্স লিখতে পারি, ওয়াই কিউবটাকে ওয়াই 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 লিখতে পারি, জেড টু দি পাওয়ার 4টা জেড 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 4বার। তাহলে এইবার পূর্ণ দৈর্ঘ্যে লিখে ফেললাম, এইবার একে বিন্যস্ত করলে মোট কতগুলো বিন্যাস পাওয়া যাবে না, এর মোট বিন্যাস হবে 4 3 7 আর 2 9 ফ্যাক্টরিয়াল 9 বাই দুখানা এক্স আছে ফ্যাক্টরিয়াল 2, ওয়াই 3টে আছে ফ্যাক্টরিয়াল 3, জেড 4টে আছে ফ্যাক্টরিয়াল 4। এইটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে উত্তর। ঠিক আছে। বইয়ে একটা অঙ্ক আছে, কোনো একজন ব্যক্তির নামের বর্ণে মোট 9খানা বর্ণ আছে। নামের বানানে মোট কটা বর্ণ আছে? 9টা বর্ণ আছে। এর মধ্যে কোনো একটা বর্ণ রিপিট আছে। কতবার আছে বলেনি, কোনো একটা বর্ণ রিপিট আছে। ঠিক আছে, তো তার মোট বিন্যাস সংখ্যা, তার নামের বানানের মোট বিন্যাস সংখ্যা 15,120। 15,120। তাহলে যেটা রিপিট আছে সেটা কতবার আছে? কি প্রশ্নটা? কোনো এক ব্যক্তির নামের বানানে 9টা বর্ণ আছে, তার মধ্যে একটা বর্ণ একাধিকবার আছে, রিপিট আছে, দিয়ে বলছে তার নামের বানানটাকে বিন্যস্ত করলে মোট এতগুলো বিন্যাস পেয়েছি। তাহলে যেটা রিপিট আছে কতবার আছে? তার ধরে নিলাম এক্স বার আছে। তাহলে এক্স বার যদি রিপিট থাকে তাহলে তার বিন্যাস কত হবে না, ফ্যাক্টরিয়াল 9 বাই ফ্যাক্টরিয়াল এক্স, যতবার রিপিট আছে এইটা। তাহলে এইটা বিন্যস্ত করেই তো এইটা পেয়েছি। তাহলে আমার এক্স এর মানটা বার করতে হবে। তাহলে ফ্যাক্টোরিয়াল এক্স মান ফ্যাক্টোরিয়াল 9 বাই 15,120। তাহলে ফ্যাক্টোরিয়াল 9কে 15,120 দিয়ে ভাগ করতে হবে। ফ্যাক্টোরিয়াল 9কে 15,120, তাহলে ফ্যাক্টোরিয়াল 9কে 15,120 দিয়ে ভাগ করলে 24। তাহলে এইটা পেলাম 24। তাহলে ফ্যাক্টোরিয়াল এক্স সমান পেলাম 24। 24কে ফ্যাক্টোরিয়াল দিয়ে কি লেখা যাবে না, ফ্যাক্টোরিয়াল 4। তাহলে ফ্যাক্টোরিয়াল এক্স সমান ফ্যাক্টোরিয়াল 4, তাহলে নিশ্চয়ই এক্স ইকুয়াল টু 4। অর্থাৎ যে বানানটা রিপিট আছে সেটা 4 বার আছে। যে বানানটা রিপিট আছে সেটা 4 বার আছে। ক্লিয়ার? ধরো বললো তোমাদের বইয়ে কমিটি করতে দিয়েছে, ওটা আমি করে দিলাম না। ধরো বললো এইটা, এটা আমি পরীক্ষাতেও দিয়েছিলাম, টার্মিনাল পরীক্ষাতে অঙ্কটা দিয়েছিলাম যে মিশন শব্দের বর্ণগুলোকে নিয়ে কতগুলো বিন্যাস করা যাবে যাতে স্বরবর্ণগুলো একসঙ্গে না থাকে। কি প্রশ্নটা বললাম? মিশন শব্দের বর্ণগুলোকে নিয়ে কতগুলো বিন্যাস পাওয়া যাবে যাতে স্বরবর্ণগুলো একসঙ্গে না থাকে। তাহলে কি হবে? ওই ন্যাড়া একসঙ্গে না থাকে মানেই ন্যাড়াগুলোকে আগে খুঁজতে হবে যে একসঙ্গে আছে কতগুলো, দিয়ে বাদ দিয়ে দেবো। তাহলে আগে দেখি মোট কতগুলো বিন্যাস পাওয়া যায়, এর কতগুলো বিন্যস্ত করা যায়। না 1 2 3 4 5 6 7টা আছে ফ্যাক্টোরিয়াল 7, দুটো আই আছে, দুটো এস আছে ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2। এইটা হচ্ছে মোট বিন্যাস। এইবার ওই ন্যাড়াগুলোকে খুঁজে বার করো, ন্যাড়াগুলোকে খুঁজে বার করো যে এদের মধ্যে স্বরবর্ণগুলো একসঙ্গে থাকবে এরকম বিন্যাস কতগুলো পাবে। তাহলে কি বলেছিলাম, যারা একসঙ্গে থাকবে তারা কি একটা বর্ণের মতো কাজ করবে। তাহলে কারা কারা একসঙ্গে থাকবে দেখি, আই আই ও, এই তিনটি হচ্ছে স্বরবর্ণ। তাহলে এই তিনটে একসঙ্গে থাকবে, তাহলে এই তিনটে কি একটা বর্ণের মতো কাজ করবে। তাহলে তখন মোট বিন্যাস একসঙ্গে রেখে বিন্যাস কতগুলো পাওয়া যাবে না, 1 2 3 4, আর এরা একখানা বর্ণ, তাহলে মোট 5খানা বর্ণ হলো। তাহলে সেই 5টা বর্ণকে সাজানো যাবে ফ্যাক্টোরিয়াল 5। এর মধ্যে আবার দুখানা এস আছে, দেখি সেম বর্ণ আছে, দুখানা এস,
তাহলে বাই ফ্যাক্টোরিয়াল 2। দেখো বোঝা গেল কিনা? মোট 5টা বর্ণ কে কে, একটা এম, একটা এস, আর একটা এস, আর একটা এন, আর এই সব কটা মিলে একটা বর্ণ। তাহলে মোট 5টা বর্ণ, 5টা বর্ণ ফ্যাক্টোরিয়াল 5, এর মধ্যে দুটো এস আছে বলে এইটা। ইনটু যারা একসঙ্গে থাকবে তারা কত রকম ভাবে বিন্যস্ত হতে পারে দেখব। একসঙ্গে কারা আছে না, আই আই ও, এই তিনটে একসঙ্গে আছে। তাহলে এরা কত রকম ভাবে বিন্যস্ত হতে পারে না, 3 জন ফ্যাক্টোরিয়াল 3। কিন্তু এই যারা একসঙ্গে আছে এদের মধ্যে আবার দেখছি 2 জন রিপিট আছে, দুটো আই আছে। তাহলে কি হবে, বাই ফ্যাক্টোরিয়াল 2। তাহলে স্বরবর্ণগুলো একসঙ্গে রেখে বিন্যাস বা একসঙ্গে থাকবে এমন বিন্যাস হচ্ছে এইটা। তাহলে একসঙ্গে থাকবে না চেয়েছে, মানে এই যে ন্যাড়া, এই ন্যাড়াগুলোকে বাদ দিয়ে দাও। মোট বিন্যাস এইটা, এর মধ্যে স্বরবর্ণগুলো একসঙ্গে থাকবে এতগুলো, তাহলে একসঙ্গে থাকবে না এইটা। এটা যা ক্যালকুলেশন করে যা হবে সেটা অ্যান্সার, যা হবে সেটা অ্যান্সার। ঠিক আছে? তো এই জাতীয় এরকম তোমাদের আরো ইকোনমিক্স আছে, তারপর ইঞ্জিনিয়ারিং আছে, কমার্স আছে, অ্যাকাউন্টেন্ট আছে, স্ট্যাটিস্টিক্স আছে, এই সবগুলো আছে, স্ট্রেঞ্জ আছে। এই শব্দগুলো একটা পারলেই সবই পারবে। এইবারে যদি কোনো বর্ণ একাধিকবার নেওয়া যায়, এখনো যে অঙ্কগুলো করলাম সেটা একবার করেই নিয়েছি। যে মিশন শব্দের বর্ণগুলোকে এম একবার নিয়েছি, আই দুখানা আছে, প্রথমটাকে একবার নিয়েছি, দ্বিতীয়টাকে একবার নিয়েছি, মানে কোনো বর্ণকে একাধিকবার নিইনি। এইবার যদি একাধিকবার নিতে হয় বা বলে দেয় তাহলে কি হবে? সেই প্রথম থেকে যদি অঙ্কগুলোকে দেখো, যদি সেই 3টে পরিবার বেড়াতে গিয়েছিল দীঘাতে, 10টা হোটেল ফাঁকা ছিল, কন্ডিশন দিয়েছিল একই হোটেলে একাধিক পরিবার থাকবে না। এই শর্তটা যদি না দেয়, যদি বলে যে একই হোটেলে একাধিক পরিবার থাকতে পারে, তাহলে ওই 3টে পরিবার কত বিভিন্ন উপায়ে থাকতে পারবে। তাহলে অ্যান্সার কি হতো? প্রথম পরিবার 10টা হোটেলে যে কোনোটায় থাকতে পারতো 10 রকম ভাবে। দ্বিতীয় পরিবার কি করতো, তাদের উপায় কতগুলো হতো? অপশন ওই 10টাই হতো, কারণ প্রথম পরিবার যে হোটেল আছে সেটাতেও তো থাকতে পারে। তাহলে দ্বিতীয় পরিবারের ক্ষেত্রেও অপশন হচ্ছে 10, তৃতীয় পরিবারের ক্ষেত্রেও অপশন হচ্ছে 10। তাহলে তখন অ্যান্সার হতো 10 × 10 × 10। 60 জন স্টুডেন্টের মধ্যে 3টে পুরস্কার, কন্ডিশন যদি ওইটা না দিত যে একজন একাধিক পুরস্কার পাবো না, এই শর্তটা যদি না দিয়ে দিত, যদি বলতো একজন একাধিক পুরস্কার পেতে পারে, তাহলে তখন কি অ্যান্সার হতো? প্রথম পুরস্কারটা দেওয়ার ক্ষেত্রে আমার অপশন ছিল 60 জন, যাকে খুশি দিতে পারতাম। দ্বিতীয় পুরস্কারটাও 60 জন হবে, তৃতীয়টাও 60 জন। তাহলে 60 × 60 × 60 হচ্ছে অ্যান্সার। তো এইরকম 3টে ফুটবল খেলার ফলাফল, প্রত্যেক খেলার ফলাফল 3 রকম উপায় হতে পারে বলছে, যে হয় জিতবে, নয় ড্র হবে, নয় হারবে। প্রথম খেলার ফলাফলটা জিতবে, নয় ড্র হবে, নয় হারবে, তেমনি প্রতিটা খেলার ফলাফলই হবে। তাহলে 3টে খেলার ফলাফল কত বিভিন্ন উপায়ে হতে পারে। তাহলে কি হবে না, প্রথমটার ফলাফল 3 রকম হতে পারে, দ্বিতীয়টার ক্ষেত্রেও 3 রকম, তৃতীয়টার ক্ষেত্রেও 3 রকম। তাহলে মোট ফলাফল হতে পারে 3 × 3 × 3 27 রকম। ঠিক আছে? বইয়ে একটা অঙ্ক আছে, 4টে চিঠি আর 5টা বাক্স, 5টা ডাক বাক্স। ফেলতে হবে। বইয়ে অঙ্কটা আছে, দেখবে 4টে চিঠি 5টা ডাক বক্সে ফেলতে হবে, কত বিভিন্ন উপায়ে চিঠিগুলোকে পোস্ট করা যাবে। 4টে চিঠি, বইয়ে আছে উল্টোটা, বইয়ে আছে এইটা 5টা চিঠি আছে, ঠিক আছে, বইয়েরটাই করি। 5টা চিঠি 4টে ডাক বক্স, কত বিভিন্ন উপায়ে সে চিঠিগুলো পোস্ট করতে পারবে। এই ক্ষেত্রে দেখো, এই চিঠির সংখ্যাটা আর ডাক বাক্সের সংখ্যাটা দেখে বুঝতে পারছো যে একটা ডাক বাক্সে একাধিক চিঠি পোস্ট করা যেতে পারে। কারণ যদি একাধিক
পোস্ট না করা যেত তাহলে দেখো এটা সম্ভব হতো না অঙ্কটা, কারণ 5টা চিঠির জন্য তাহলে অন্তত 5টা তোমার ডাকবাক্স লাগতো। যেহেতু ডাকবাক্সের সংখ্যাটা কম, তার মানে একটা বাক্সে একাধিক চিঠি পোস্ট করা যেতে পারে। তো এই অঙ্কটা করতে গিয়ে আমি ক্লাসে করতে দিই, করার পর দুটো উত্তর পাই, একটা 4⁵ পাই, একটা 5⁴ পাই। কেউ কেউ বলে 4⁵, কেউ কেউ বলে 5⁴। কোনটা উত্তর? যে বুঝবে সে সঠিক অ্যান্সারটা দেবে। কি না, এখানে কাজটা কি? কাজটা হচ্ছে চিঠি পোস্ট করা। কটা চিঠি? 5টা চিঠি। তাহলে প্রথম চিঠিটা পোস্ট করবে, একটা কাজ। দ্বিতীয় চিঠিটা পোস্ট করবে, একটা কাজ। 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, এই হচ্ছে চিঠি পোস্ট করতে। এইটা হচ্ছে কাজ। তাহলে প্রথম কাজটা করতে পারে কত রকম ভাবে, অর্থাৎ প্রথম চিঠিটা সে ফেলতে পারে কত বিভিন্ন উপায়ে। তাহলে প্রথম চিঠিটা নিলাম, আমার সামনে 4টে ডাক বাক্স আছে, আমি এই প্রথম চিঠিটা ফেলতে পারি কি 4 রকম উপায়ে। হয় প্রথম বাক্সটাই ফেলবো, নয় দ্বিতীয়, নয় তৃতীয়, নয় চতুর্থ। তাহলে প্রথম কাজটা করা যায় দেখো 4 রকম উপায় হলো। দ্বিতীয় চিঠিটা যখন ফেলতে যাচ্ছি তখন আমার কাছে অপশন কি? ওই 4টেই, কারণ একটা বাক্সে একাধিক চিঠি পোস্ট করা যেতে পারে। তাহলে দ্বিতীয় চিঠিটাও আমি ফেলতে পারি 4 রকম উপায়ে, 3 নম্বর চিঠিটাও ফেলতে পারি 4 রকম উপায়ে, 4 নম্বরটাও 4 রকম, 5 নম্বর পঞ্চম চিঠিটাও ফেলতে পারি 4টে বাক্সের যে কোনোটাই, অর্থাৎ পঞ্চম কাজটাও করতে পারি 4 রকম উপায়ে। তাহলে 5টা কাজ একসঙ্গে করতে পারবো কত না 4 × 4 × 4 × 4 × 4। 4 সংখ্যাটা 5 বার গুণ, মানে কি 5⁴ নাকি? 4 সংখ্যাটা 5 বার গুণ মানে 5⁴, 4⁵, অর্থাৎ এইটা হচ্ছে সঠিক অ্যান্সার। যে প্রথম কাজটা করা যায় 4 রকম ভাবে, দ্বিতীয় কাজটাও 4 রকম, 3 নম্বরটাও 4 রকম, চতুর্থটাও 4 রকম, পঞ্চমটাও 4 রকম। তাহলে এই 5টা কাজ একসঙ্গে করা যাবে 4 × 4 × 5 বার গুণ, তাহলে 4⁵ হয়েছে। বইয়ে একটা অঙ্ক একটু ভাষার প্রবলেম আছে, তোমরা এটা নিজেরা ঠিক করে নেবে। যে একটা কোড ল্যাঙ্গুয়েজ, সংকেত লিপি, কোড ল্যাঙ্গুয়েজ বা সংকেত লিপি তৈরি করবে। কোড ল্যাঙ্গুয়েজে কি কি ব্যবহার করবে না, প্রথমে একটা অঙ্ক ব্যবহার করবে, তারপর একটা অক্ষর ব্যবহার করবে, তারপর আবার একটা অঙ্ক ব্যবহার করবে। এই দিয়ে আমরা কোড ল্যাঙ্গুয়েজটা বা সংকেত লিপিটা তৈরি করব। প্রথমে একটা অঙ্ক মানে একটা সংখ্যা, তারপর একটা অক্ষর মানে বর্ণ, আর তারপরে অঙ্ক মানে আবার একটা সংখ্যা, অর্থাৎ 2P8। এটা একটা কোড ল্যাঙ্গুয়েজ। প্রথমে একটা সংখ্যা দিলাম, তারপর একটা বর্ণ দিলাম, তারপর একটা সংখ্যা দিলাম। তো বলছে কতগুলো সংকেত লিপি তৈরি করা যাবে যেখানে অঙ্ক কিংবা অক্ষরে কি বলেছে 0 এবং 1 ব্যবহার করা যাবে না। 0 এবং 1 ব্যবহার করা যাবে না, এটা বইয়ের ভাষা। এই 0 আর 1 এটা অঙ্কের জন্য ঠিক আছে, ওরই সঙ্গে অক্ষরের জন্য এটা হচ্ছে ও এবং আই ব্যবহার করা যাবে না। ওরা এইটা দিয়ে হয়তো বোঝাতে চেয়েছে, বা প্রিন্টিং মিস্টেক যাই হোক হবে। অঙ্ক 0 এবং 1 ব্যবহার করা যাবে না অঙ্কের ক্ষেত্রে, আর বর্ণের ক্ষেত্রে কি বলেছে ও এবং আই ব্যবহার করা যাবে না। তাহলে আমার অক্ষর বা সংখ্যা কি আছে 0 থেকে 9 পর্যন্ত 10খানা সংখ্যা, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই 10খানা। তার মধ্যে নিতে পারবো না বলেছে এই দুটোকে নিতে পারবো না। তাহলে নিতে পারবো কতজনকে? 8 জনকে। তাহলে এই স্থানটা, এই প্রথম স্থানটা 8টা সংখ্যার যে কোনো একটা ব্যবহার করতে পারি, তাহলে 8 রকম ভাবে এই স্থানটা পূরণ করতে পারি। অক্ষর এ থেকে জেড পর্যন্ত বর্ণ মোট কতগুলো আছে? 26, 26খানা। সেই 26খানার মধ্যে ও আর আই ব্যবহার করতে পারবো না, তাহলে পারবো কতগুলো? 24খানা। তাহলে এই বর্ণের জায়গা আমি 24 রকম ভাবে লিখতে পারি, তাহলে এইটা 24। আবার এই স্থানটা পূরণ করতে পারি, যেহেতু এই দুটো বাদ যাচ্ছে, আবার ওই 8টাই, কারণ একই অঙ্ক একাধিকবার ব্যবহার করা যাবে। এরা বলে দেয়নি যে সংখ্যাগুলো যেটা ব্যবহার করেছে সেটা আর ব্যবহার করা যাবে না, এটা বলে দেয়নি, একাধিকবার ব্যবহার করা যাবে। সুতরাং
এই ঘরটা পূরণ করা যায় 8 রকম উপায়ে, এই ঘরটা 24 রকম, এইটা 8 রকম। তাহলে মোট কতগুলো সংখ্যা লিপি তৈরি করা যাবে না, এইটা ইন্টু এইটা ইন্টু এইটা, এটা যা হবে সেটা অ্যান্সার। ঠিক আছে, এইখানে একটা অঙ্ক দেখো, 0 1 2 3 4, এই অঙ্কগুলোর সাহায্যে 3000 থেকে 4000 এর মধ্যবর্তী, 3000 এবং 4000 এর মধ্যবর্তী কতগুলো সংখ্যা তৈরি করা যায়, যেখানে একই অঙ্ক একাধিকবার ব্যবহার করা যাবে বলে দিয়েছে। তাহলে এই যে 3000 থেকে 4000 এর মধ্যবর্তী সংখ্যা তৈরি করতে গেলে সংখ্যাটা কত অঙ্কের হবে? সংখ্যাটা অবশ্যই বুঝতে পারছো 4 অঙ্কের হবে। 4 অঙ্ক কি কি না, একক, দশক, শতক আর হাজার। একক, দশক, শতক, হাজার, এই 4টে স্থান আমায় পূরণ করতে হবে, এই 4টে স্থান আমায় পূরণ করতে হবে। এইবার সংখ্যাটা যদি 3000 থেকে 4000 মধ্যবর্তী হতে হয়, তাহলে দেখো হাজারের স্থানটা পূরণ করা যাবে কত রকম ভাবে? উত্তর হচ্ছে 1 রকম উপায়ে। কারণ এখানে শুধুমাত্র 3ই বসানো যাবে, 1 2 বসানো যাবে না, 4ও বসানো যাবে না। 4 বসালেও সংখ্যাটা 3000 থেকে 4000 মধ্যবর্তী হবে না। তাহলে এই হাজারের স্থানটা পূরণ করা যায় ক রকম উপায়ে? 1 রকম উপায়ে, কেবলমাত্র 3 সংখ্যা দ্বারা। অর্থাৎ হাজারের স্থানটা এই 3 সংখ্যাটা ছাড়া অন্য কোনো কিছু এখানে বসানো যাবে না। তাহলে এইটা 3 সংখ্যাটা বসে গেল। এইবার শতকের স্থানটা, তাহলে এই 4টে পড়ে আছে, 0 1 2 4, এই 4টে সংখ্যা পড়ে আছে। তাহলে এই ঘরটা পূরণ করা যাবে ক রকম উপায়ে? 4 রকম নাকি না, এই ঘরটাও পূরণ করা যাবে 5 রকম। কারণ হচ্ছে যে একই অঙ্ক একাধিকবার ব্যবহার করা যাবে বলে দিয়েছে। আগে যেমন করেছিলাম 3টা বসিয়ে ফেলেছিলাম বলে, যেহেতু বলে দিয়েছিল একটা সংখ্যা একাধিকবার ব্যবহার করা যাবে না, ওই জন্য 3টা যেই বসে গিয়েছিল 3টা বাদ চলে গিয়েছিল, দিয়ে তখন বাকি যারা পড়ে আছে তাদেরকে নিয়ে ব্যবহার করেছিলাম। কিন্তু এখন বলেছে যে একটা সংখ্যা একাধিকবার তুমি ব্যবহার করতে পারো। তাহলে এই ঘরটায় 3 ছাড়া অন্য কিছু বসবে না 1 রকম উপায়ে। তাহলে এই ঘরটায় 5টা যেটা খুশি আমি বসাতে পারি 5 রকম উপায়ে। এই দশকের ঘরটা, এটাও দেখো যেহেতু একাধিকবার ব্যবহার করা যাবে, তাহলে এই 5টা আবার যেটা খুশি বসাতে পারি, তাহলে এটাও 5 রকম, এটাও 5 রকম। তাহলে মোট কত না 125। বইয়ে উত্তর দেওয়া আছে দেখবে 124। অনেক সময় উত্তর ভুল থাকে, তাই তো, কিন্তু এই ক্ষেত্রে ভুল নেই, ঠিকই আছে, 124ই অ্যান্সার হবে। কেন 124 অ্যান্সার হবে? 124 অ্যান্সার হবে এই জন্য যে এই হাজারের স্থানটা আমি 3 সংখ্যা দিয়ে পূরণ করেছি, শতকের স্থানটা বলেছি আমি 5টার যেটা খুশি বসাতে পারি। যদি ধরো 0 বসে যায়, এটাই 5টা যেটা খুশি বসাতে পারি, এটাও যদি 0 বসে যায়, এটাও যদি 0 বসে যায়, তাহলে সংখ্যাটা হয়ে যাবে 3000, যেটা এর মধ্যবর্তী নয়। অর্থাৎ এই 5টা উপায়ের মধ্যে 0 তো একটা উপায়, এই 5টার মধ্যে 0 একটা উপায়। তো এই পার্টিকুলার কেসটা যখন ঘটবে, তখন সেই সংখ্যাটা দেখো হয়ে যাবে 3000, যেটা এর মধ্যবর্তী নয়। অতএব এই কেসটা বাদ দিতে হবে। মোট 125 থেকে এই যে 3000 এই সংখ্যাটা যখন তৈরি হবে, সেই কেসটা বাদ যাবে, দিয়ে এর মধ্যবর্তী সংখ্যা হবে 125 - 1 124। বোঝা গেল উত্তর? যদি ভাষাটা এই রকম দিত যে 3000 থেকে 4000 পর্যন্ত কতগুলো সংখ্যা তৈরি করা যাবে, 3000 থেকে 4000 পর্যন্ত, তাহলে অ্যান্সার হতো 126। কারণ তখন এই 125-এর সবগুলোই হতো, কারণ 3000টাকেও নেওয়া যাবে, কারণ 3000 থেকে বলেছে 4000 পর্যন্ত। তাহলে এই 125 খানা হলো, আর এই হাজারের ঘরে 4 বসিয়ে বাকি সবগুলোই যদি 0 বসায়, এই পার্টিকুলার একটা কেস আবার যোগ হয়ে যাবে। 4 বসিয়ে এইগুলো অন্য কিছু বসালে সেটা বেশি হয়ে যাবে তো, কিন্তু 4 বসিয়ে বাকিগুলো যদি 0 দিয়ে পূরণ করি,
তাহলে সংখ্যাটা 4000 হবে এবং সেটা 3000 থেকে 4000 পর্যন্ত এর মধ্যে থাকছে। বুঝতে পেরেছ? তাহলে ভাষাটা যদি বলে 3000 থেকে 4000 পর্যন্ত তাহলে অ্যান্সার হচ্ছে 126। যদি বলে 3000 থেকে 4000 এর মধ্যবর্তী, 3000 থেকে 4000 এর মধ্যবর্তী, তার মানে কতক্ষণ? 125। অর্থাৎ ভাষাটা তোমায় বুঝতে হবে যে কি দিয়েছে, কি জানতে চাইছে, কোনখান থেকে কোন পর্যন্ত জানতে চাইছে। ঠিক আছে, তোমাদের বইয়ে যে ভাষাটা দিয়েছে 3000 আর 4000 এর মধ্যবর্তী, ওই জন্য 124 অ্যান্সার। যদি বলতো 3000 থেকে 4000 এর মধ্যবর্তী, 3000 থেকে কথাটা যদি বলতো তাহলে 125 অ্যান্সার হতো। আর যদি বলতো 3000 থেকে 4000 পর্যন্ত তাহলে 126 অ্যান্সার হতো। ঠিক আছে, এবার 2-4টে অঙ্ক এখানে ধরো বলছে 12টা বিভিন্ন রকমের বস্তু একযোগে 6টা করে নিয়ে বিন্যাস করলে কতগুলো বিন্যাস পাওয়া যাবে? কটা বস্তু আছে? 12টা। নেবে কতগুলো? এখান থেকে নেবে 6টা। 12টা থেকে নেবে 6টা দিয়ে বিন্যস্ত যদি করে, 12টা বিভিন্ন রকমের বস্তু বলে দিয়েছে, বিভিন্ন রকম দিয়ে এর মধ্যে থেকে 6টা নেবে, কতগুলো বিন্যাস পাওয়া যাবে? না 12p6 অ্যান্সার হয়ে গেল। কিন্তু ওরা শর্ত দিয়েছে। 1 নম্বর শর্ত বলেছে কি? 1 নম্বর শর্ত বলছে যে 3টে বস্তু সবসময় থাকবে আর কখনো থাকবে না। 3টি বস্তু সর্বদা থাকবে। আর 2 নম্বর বলছে 3টি বস্তু কখনো থাকবে না। তাহলে আমার এই ঝুড়িতে যদি 12খানা বিভিন্ন রকমের বস্তু থাকে, নেবো আমি 6খানা, দুটো শর্ত দিয়েছি। প্রথমে আমি এই 2 নম্বর শর্তের অ্যান্সারটা করি, যে আমি এখান থেকে 6টা নেবো, কিন্তু বলে দিয়েছে 3টে বস্তু কখনো থাকবে না, মানে ওই 3টে বস্তু কখনো নেওয়া যাবে না। 12টা আছে, নেবো আমি 6খানা, যার মধ্যে বিশেষ 3টে বস্তু আছে যেটা কখনোই থাকবে না। বিশেষ 3টে বস্তু তারা কখনো থাকবে না। তাহলে ওই 3টে বস্তু যদি কখনো না নিতে পারি, তাহলে আমার অ্যাকচুয়ালি 12টা বস্তু থাকা আর ওই 3টে বস্তু না থাকা একই ব্যাপার। তাহলে 12টা বস্তু থেকে তো আমি নিতে পারছি না, কারণ ওই 3টে বস্তুকে আমি কখনোই নিতে পারবো না। তাহলে নিতে পারার অপশন আমার কতগুলো? 9খানা থেকে আমায় নিতে হবে 6খানা। অর্থাৎ 3টে বস্তু কখনোই থাকবে না, তখন মোট বিন্যস্ত করা যাবে বাকি 9খানা থেকে 6টা যত রকম ভাবে বিন্যাস করা যায়, অর্থাৎ 9p6। এইটা হচ্ছে অ্যান্সার। বোঝা গেল কিনা দেখো, 12টা বস্তু থেকে 6খানা নিতে বলেছে, কিন্তু বলেছে 3টে বিশেষ বস্তু কখনো নেওয়া যাবে না। তাহলে 3টে যদি আমার কখনো না নেওয়া যায়, তাহলে আমার নেওয়া যাবে কতগুলো থেকে? না 12 থেকে ওই 3টে যদি বাদ চলে যায়, তাহলে বাকি 9খানা যেটা পড়ে আছে সেখান থেকে আমি 6খানা নিতে হবে। তাহলে সেই 9খানা থেকে 6খানা নিয়ে বিন্যস্ত করা যাবে 9p6। এইটা হচ্ছে অ্যান্সার, যেটা কখনোই থাকবে না 3টে বস্তু। আর প্রথম বলেছিল 3টে বস্তু সব সময় থাকবে। তাহলে 3টে বস্তু যদি সব সময় থাকে, তাহলে আমার চয়েস কি 6টা চয়েস করার অপশন থাকছে না। দেখো, কারণ 3টে বস্তু তো সব সময় আমার রয়েছে। 3টে বস্তু আমার সব সময় থাকবে, ওই 3টেকে আমায় নিতেই হবে। তাহলে বাকি আমি কটার মধ্যে থেকে কটা নিয়ে বিন্যস্ত করব? না 3টে যদি আমার সব সময় থাকে, সেই 3টে বস্তু, আর এখান থেকে নেব 9p3। 3টে আমার সব সময় রয়েছে, আর বাকি আমার এই 9খানা থেকে বাকি আরো 3টে নিতে হবে। মোট তো 6টা, 3টে অলরেডি যে 3টে বিশেষ বস্তু বলছে সেই 3টে থাকবেই, বাকি আরো 9খানা থেকে আরো 3খানা নিয়ে বিন্যস্ত করা যায় এইটা। তাহলে এই যে 3টে বস্তু, এরা আবার কি? এরা বিন্যস্ত হতে পারে কত? ফ্যাক্টোরিয়াল বা 6p3। ধরো এইটা একটা ছবি দেখে বোঝালে বুঝতে পারবে, যে ধরো এই 6টা নিয়ে আমায় বিন্যস্ত করতে বলেছে। এইবার এখানে ধরো 6টা বর্ণ না করে আমি যদি ABCD বলি, ABCDEFGHIJKL,
এই ধরো 12টা বর্ণ আছে, আমার 3টে বর্ণ সবসময় থাকবে বলেছে। ধরো 3টে বর্ণ আমি ধরে নিচ্ছি, এই 3টে সবসময় থাকবে। তাহলে এই 3টে বর্ণ কি আমার সবসময় থাকবে? তাহলে এই 3টে বর্ণ এই 6টা জায়গায় বিন্যস্ত হতে পারবে কি 6p3। এফ জি এইচ এই 3টে বর্ণ 6টা হয় এখানে 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 বসাবো, বা এখানে 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 বসাবো, বা এখানে 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 বসাবো, এরকম করে 6টার মধ্যে 3টে বসে গেল। তাহলে আর ফাঁকা রয়েছে কটা ঘর? 3টে ঘর। সেই 3টে ঘর পূরণ করবো বাকি 9খানা থেকে। সেই 9খানা থেকে 3টে হচ্ছে 9p3। যে 9খানা থেকে বাকি 3টে স্থান পূরণ করা যায় 9p3। অর্থাৎ 3টে বস্তু সর্বদা থাকবে এরকম বিন্যাস সংখ্যা হচ্ছে 9p3 ইন্টু 6p3। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে? আর যখন কখনোই থাকবে না, তাহলে এই 3টে যদি কখনোই না নিতে পারি, তাহলে এই 6টা স্থান আমায় পূরণ করতে হবে, বাকি এই 9খানা থেকে 9p6। এইটা হচ্ছে অ্যান্সার। 9p6 এটা হচ্ছে অ্যান্সার। এখানে এই অঙ্কগুলো আগে ক্লাসে বলেছি যে 4জন বালক 3জন বালিকাকে এক সারিতে কত রকমের সাজানো যেতে পারে যাতে 2জন বালিকা কখনো পাশাপাশি না থাকে। 4জন বালক 3জন বালিকা, সেই ভাওয়েল আর কনসোনেন্ট যেমন করলাম একই। 4জন বালক 3জন বালিকা, কি বলেছে 2জন বালিকা পাশাপাশি থাকবে না। তার মানে বালিকাগুলো কোথায় বসবে? বালকের মাঝখানে আর বালকদের 2 প্রান্তে। তাহলে 4জন বালকের মাঝখানে 3টে জায়গা, 2 সাইডে 2টো, 5টা জায়গায় 3জন বালিকাকে 5p3, আর বালক 4টে নিজেদের মধ্যে ফ্যাক্টোরিয়াল 4। এইগুলো আছে দেখবে। এইখানে ওই একই 5জন প্রথম বর্ষ 3জন দ্বিতীয় বর্ষের ছাত্রকে বিন্যস্ত করে দ্বিতীয় বর্ষের ছাত্র একসঙ্গে না থাকে, ওইসব আগের দিন হয়ে গেছে। বাণিজ্য কলা বিভাগ ওসব হয়ে গেছে। আচ্ছা, আর নতুন কিছু এইটা বলি, তারপর লাস্ট দুটো অঙ্ক করব। সেটা হচ্ছে কোনো দুটো মাইনাস চিহ্নকে পাশাপাশি না রেখে কত রকমের 6টা প্লাস চিহ্ন 4টে মাইনাস চিহ্নকে এক লাইনে সাজানো হয়। ওই একই অঙ্ক, 6টা প্লাস চিহ্ন আর 4টে মাইনাস চিহ্ন। 6টা প্লাস চিহ্ন 2 3 4 5 6, 6টা প্লাস চিহ্ন আর মাইনাস চিহ্ন কটা আছে? 4টে। 1টা 2টো 3টে 4টে। এক লাইনে আমায় সাজাতে হবে। কন্ডিশন কি দিয়েছে? দুটো মাইনাস চিহ্ন পাশাপাশি বসবে না। ওই একই রকমের যে দুটো স্বরবর্ণ পাশাপাশি বসবে না, বা দুটো ব্যঞ্জনবর্ণ পাশাপাশি বসবে না, বা দুটো বালক পাশাপাশি বসবে না, বা দুটো সায়েন্সের ছেলে পাশাপাশি বসবে না, বা দুটো ফার্স্ট ইয়ারের ছেলে পাশাপাশি বসবে না। এই জাতীয় যত অঙ্ক আছে সব একই। তাহলে এই ক্ষেত্রে তোমার 4টে মাইনাস চিহ্ন বলছে পাশাপাশি বসবে না। তাহলে তারা কোথায় বসবে? না, এই 6টা প্লাস চিহ্নের মাঝে কটা জায়গা পাচ্ছ? 5খানা। 1টা 2টো 3টে 4টে 5টা, আর এই একটা 2 সাইডে 2টো। তাহলে এখানে মাইনাস, এখানে 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 এখানে, এই 7টার মধ্যে যে কোনো 4টে জায়গায় বসাতে পারি। তাহলে 7টা জায়গায় 4টে মাইনাসকে বিন্যস্ত করা যাবে 7p4 বাই ফ্যাক্টোরিয়াল 4। এইখানটাই নতুনত্ব, কারণ যেই 4টেকে আমি বিন্যস্ত করছি এরা দেখো সবাই একই। এই 4টে যদি 4টে বিভিন্ন রকমের মাইনাস হতো, সবই তো মাইনাস, একই তো জিনিস। তাহলে একই জিনিস রিপিট থাকলে কি হয়? বাই ফ্যাক্টোরিয়াল যতগুলো রিপিট আছে তত ভাগ করতে হয়। তাহলে এই 4টে মাইনাসকে 7টা জায়গায় বিন্যস্ত করা যায় 7p4। যেহেতু এই 4টে একই জিনিস, তাহলে বাই ফ্যাক্টোরিয়াল 4। এটা 4টে মাইনাস না নিয়ে যদি বলতো এ বি সি ডি 4টে বর্ণকে বসাও, 6টা প্লাস চিহ্ন আর 4টে ABCD বর্ণকে বসাও যেন এই বর্ণগুলো পাশাপাশি না থাকে, তাহলে কিন্তু অ্যান্সার 7p4ই অ্যান্সার হতো, যেহেতু ABCD 4টে ভিন্ন। কিন্তু যদি বলতো 4টে এ অক্ষর এ এ এ এ এই 4টেকে বসাও, তাহলে এর উত্তর এটাই হতো। তাহলে এই মাইনাস চিহ্নগুলোকে বসানো হয়ে গেল ইনটু, এইবার এই 6টা প্লাস চিহ্ন 6টা জায়গায় বিন্যস্ত হতে পারে 6p6 বাই 6টা একই জিনিস। এইটা হচ্ছে অ্যান্সার। এইটা হচ্ছে অ্যান্সার। এইটাই তোমাদের পরীক্ষায় যদি এইরকম বলে যে 4টে ধরো এ এ এ এ
এই চারটে এ কে বি 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 বলছে এদেরকে একটা লাইনে বিন্যস্ত করো যেন দুটো এ পাশাপাশি না বসে। একই অঙ্ক, এটাও যা অঙ্ক এটাও তাই অঙ্ক। একে এক সারিতে বিন্যস্ত করো যাতে দুটো এ পাশাপাশি না থাকে। তার মানে এ বসবে কোথায় না এই 6টা বি এর মাঝখানে 5টা জায়গায় আর দু সাইডে দুটো, 7টা জায়গায় 4টে একে বসাবো। 7p4 বাই 4টে একই আছে বলে বাই ফ্যাক্টরিয়াল 4। আর এই 6টা বিকে বিন্যস্ত করা যাবে 6p6 বাই ফ্যাক্টরিয়াল 6। হয়ে গেল অ্যান্সার। এরপর তোমাদের বইয়ে ভেনাস আর কন্ট্যাক্ট বলে দুটো অঙ্ক আছে। ভেনাস VENUS ভেনাস বলছে এই ভেনাস শব্দের বর্ণগুলোকে নিয়ে কত রকমভাবে বিন্যস্ত করা যায় যাতে স্বরবর্ণগুলোর ক্রম অপরিবর্তিত থাকে। স্বরবর্ণগুলোর ক্রম অপরিবর্তিত থাকে। তাহলে এই কথাটার মানে কি? স্বরবর্ণগুলোর ক্রম অপরিবর্তিত থাকে। এখন স্বরবর্ণ কে কে আছে দেখো। স্বরবর্ণ আছে ই আছে আর ইউ আছে, ই আছে আর ইউ আছে। স্বরবর্ণের ক্রম অপরিবর্তিত মানে স্বরবর্ণের মধ্যে যে স্বরবর্ণটা আগে আছে সে আগে থাকবে, যে স্বরবর্ণটা পরে আছে সে পরে থাকবে। যদি তিনটে স্বরবর্ণ থাকতো তাহলে সবার আগে যে আছে সবসময় সে সবার আগে থাকবে, যে মাঝে আছে সে মাঝে থাকবে, যে শেষে আছে সে স্বরবর্ণদের মধ্যে যেন তার অবস্থানটা শেষে হয়। এইটা হচ্ছে স্বরবর্ণের ক্রম অপরিবর্তিত মানে। তাহলে এইখানে দুটো স্বরবর্ণ আছে, ই আছে আর ইউ আছে। এদের মধ্যে কে আগে কে পরে আছে না ইটা আগে আছে ইউটা পরে আছে। অর্থাৎ তোমায় জানতে চাইছে এটা কত রকম ভাবে বিন্যস্ত করা যাবে যে বিন্যাসগুলোর মধ্যে ইটা আগে থাকবে ইউটা পরে থাকবে, অর্থাৎ স্বরবর্ণগুলোর ক্রমটা যেন অপরিবর্তিত থাকে। যে বিন্যাসগুলোর মধ্যে স্বরবর্ণের ক্রমটা অপরিবর্তিত থাকে। তাহলে একটু ছক করলে ভালো বুঝতে পারবে। ধরো এই 5টা, তো কি কি ঘটনা ঘটতে পারে দেখো। যে 5টা যদি হয় 1 2 3 4, 5টা জায়গা 1 2 3 4 5। তাহলে স্বরবর্ণ এই দুটোর মধ্যে ইটা আগে ইউটা পরে। তাহলে ধরো ইটা এখানে থাকতে পারে, ইটা এইখানে প্রথম পজিশনে ইটাকে বসালাম। তাহলে এইবার ইউটা কোথায় কোথায় থাকতে পারে? এখানে থাকলেও হবে, এখানে এখানে এখানে। তাহলে দেখো এদের ক্রমটা স্বরবর্ণের ক্রমটা অপরিবর্তিত রইল, কারণ ইটা সবসময় আগেই আছে। তাহলে ইউটা বসতে পারে এই 4টে জায়গায় যে কোনো একটা জায়গায়, তাহলে 4 রকম ভাবে। ইনটু ইউটা বসাতে পারি, ইটাকে আমি এখানে বসিয়ে দিলাম, ইউটাকে আমি এই 4টে পজিশনে যে কোনো একটা জায়গায় বসাবো, 4 রকম ভাবে বসাতে পারি। আর বাকি তাহলে ঘর ফাঁকা থাকবে কটা? 3টে। সেই 3টে ঘরে কারা বসবে? এই 3টে বর্ণ বসবে, ব্যঞ্জন বর্ণ 3টে। সেই 3টে ঘরে 3টে ব্যঞ্জন বর্ণকে বসানো যাবে ফ্যাক্টরিয়াল 3 প্রকারে। সমান কত? 3 6 4 6 24টা। অর্থাৎ ইকে প্রথমে রেখে মোট 24খানা বিন্যাস পাওয়া যাবে। যে ইকে এখানে, ইউকে এখানে, ইকে এখানে, ইউকে এখানে, ইকে এখানে, ইউকে এখানে, ইকে এখানে, ইউকে এখানে হলো। এইবার দেখো ইকে প্রথম পজিশনে রেখে হয়ে গেল। ইকে এইবার যদি দ্বিতীয় পজিশনে রাখি তাহলে এইবার ইউ কত জায়গায় বসতে পারে? ইউ দেখো কখনো এখানে বসতে পারবে না, ইউ কখনো এখানে বসতে পারবে না। কারণ ইউ এখানে বসে পড়লে কি হবে না স্বরবর্ণগুলোর ক্রম পরিবর্তিত হয়ে যাবে। অর্থাৎ যেটা ইউ পরে থাকার কথা ইউটা আগে চলে আসবে। তার মানে ইউ এখানে বসতে পারছে না। তাহলে ইউ বসতে পারবে কোন কোন জায়গায়? এখানে এখানে এখানে। তাহলে ইউকে বসানো যাবে 3 জায়গায়। ইনটু এখানেই বসায় আর এখানেই বসায় আর এখানেই বসায়। তাহলে যেখানেই বসাই বাকি 3খানা ঘর ফাঁকা থাকবে। সেই 3টে ঘরে ব্যঞ্জন বর্ণ 3টে বিন্যস্ত হতে পারে ফ্যাক্টরিয়াল 3 প্রকারে। তার মানে কত? 3 দুগুণে 6, 3 6 18। এইটা। এইবার ইকে থার্ড পজিশনে বসাও। ইকে এইবার থার্ড পজিশনে বসালো। ইকে থার্ড পজিশনে বসালে ইউটা
এখানে এখানে বসতে পারবে না, কিন্তু ইউটা এখানে আর এখানে এই দুটো জায়গার মধ্যে কোনো একটা জায়গায় বসতে পারে ইউটা। তাহলে ইউটাকে বসানো যায় দু রকম উপায়ে, ইনটু যেখানেই বসাই এখানেই বসাই আর এখানেই বসাই, ধরো এখানে বসালাম, তাহলে এই তিনটে ঘর আবার তিনটে ব্যঞ্জনবর্ণ ফ্যাক্টরিয়াল 3 প্রকারে, তাহলে কত 12। কে চতুর্থ পজিশনে যদি বসাই তাহলে এই ইউটা একমাত্র এখানেই বসবে, আর অন্য কোনো জায়গায় বসানো যাবে না, ইউকে এখানেই, অর্থাৎ একরকম উপায়ে এখানেই ইউ বসতে হবে। তাহলে বাকি তিনটে ঘর এই তিনটে ব্যঞ্জনবর্ণ ফ্যাক্টরিয়াল 3 প্রকারে, তাহলে কত 6। আর কে এখানে কোনো মতেই বসানো যাবে না, পঞ্চম পজিশনে কোনো মতেই বসানো যাবে না, তাহলে ইউকে আর বসানোর জায়গা থাকবে না, অর্থাৎ আমার এই চারটে রকমই হতে পারে। অর্থাৎ কে প্রথম পজিশনে বসিয়ে মোট বিন্যাস পেয়েছে এইটা, সেকেন্ড পজিশনে বসিয়ে এইটা, থার্ড পজিশনে বসিয়ে এইটা, ফোর্থ পজিশনে বসিয়ে এইটা, তাহলে মোট কতগুলো বিন্যাস? এইটা 60। অর্থাৎ স্বরবর্ণগুলোর ক্রম অপরিবর্তিত রেখে মোট বিন্যাস পাওয়া যাবে 60, 6 0 60। এইটা বোঝানোর জন্য আমি বললাম, এত ভেঙে তোমাদের করতে হবে না, তোমরা কিভাবে অঙ্কটা করবে, যেভাবে করবে আমি সেটা বলছি, সেইভাবে করলেই সবাই বুঝতে পারবে তুমি অঙ্ক খুব ভালো বুঝেছো। কি করবে না, বলবে ভেনাস শব্দের বর্ণগুলিকে নিয়ে মোট বিন্যস্ত করা যাবে 1 2 3 4 5 ফ্যাক্টোরিয়াল 5, কারণ সবগুলোই ভিন্ন আছে, কোনো রিপিট নেই এর মধ্যে। ফ্যাক্টোরিয়াল 5 মানে 120টি, 120টি মোট বিন্যাস, 120খানা বিন্যাস পাওয়া যাবে। ঠিক আছে, এর মধ্যে কাদের ক্রম অপরিবর্তিত রাখতে বলেছে? স্বরবর্ণগুলোর। স্বরবর্ণ কজন আছে? 2 জন। লিখবে স্বরবর্ণগুলো নিজেরা বিন্যস্ত হতে পারে ফ্যাক্টোরিয়াল 2 প্রকারে। স্বরবর্ণগুলো নিজেরা বিন্যস্ত হতে পারে, দুটো আছে বলে ফ্যাক্টোরিয়াল 2 প্রকারে। যদি 3টে থাকতো তাহলে স্বরবর্ণগুলো ফ্যাক্টোরিয়াল 3 প্রকারে, যদি 5খানা থাকতো ফ্যাক্টোরিয়াল 5 প্রকারে, যা যতগুলো থাকবে ফ্যাক্টোরিয়াল তত প্রকারে হলো। এরা স্বরবর্ণগুলো বিন্যস্ত হতে পারে এত প্রকারে, দুটো বাক্য হয়ে গেল। এইবার লিখবে অতএব স্বরবর্ণগুলোর ক্রম অপরিবর্তিত রেখে বিন্যাস সংখ্যা ফ্যাক্টোরিয়াল 5 বাই ফ্যাক্টোরিয়াল 2, যা হবে সেইটা অ্যান্সার। এইটা মানে কত? 120/2 = 60। এইটা অর্থাৎ 3টে বাক্য তুমি লিখবে যে শব্দটিকে মোট বিন্যস্ত করা যাবে ফ্যাক্টোরিয়াল এত, এর মধ্যে স্বরবর্ণগুলোর ক্রম স্বরবর্ণগুলো নিজেরা বিন্যস্ত হতে পারে ফ্যাক্টোরিয়াল 2 প্রকারে, অতএব স্বরবর্ণগুলোর ক্রম অপরিবর্তিত রেখে বিন্যাস ফ্যাক্টোরিয়াল 5 বাই ফ্যাক্টোরিয়াল 2। প্রশ্নটা যদি বলতো ব্যঞ্জনবর্ণগুলোর ক্রম অপরিবর্তিত রাখতে হবে, ব্যঞ্জনবর্ণগুলোর ক্রম অপরিবর্তিত রেখে বিন্যাস কতগুলো হবে, তাহলে কি লিখতাম? মোট বিন্যাস ফ্যাক্টোরিয়াল 5 হলো, বলবে 3টে ব্যঞ্জনবর্ণ নিজেরা বিন্যস্ত হতে পারে ফ্যাক্টোরিয়াল 3 প্রকারে, 3টে ব্যঞ্জনবর্ণ নিজেরা বিন্যস্ত হতে পারে ফ্যাক্টোরিয়াল 3 প্রকারে, অতএব ব্যঞ্জনবর্ণগুলোর ক্রম অপরিবর্তিত রেখে মোট বিন্যাস ফ্যাক্টোরিয়াল 5 বাই ফ্যাক্টোরিয়াল 3, যা হবে সেটা অ্যান্সার। এইটুকু লিখলেই, এই 3টে বাক্য লিখবে, তাহলেই সবাই বুঝতে পারবে তুমি অঙ্ক খুব ভালো বুঝেছো। এই রকম আর ছক করে আর করে তোমায় করতে হবে না, জাস্ট ছক করে আমি বুঝিয়ে দিলাম, যে দেখালাম যে দেখো একই উত্তর, ওইটাই। তো কন্ট্যাক্ট যেটা আছে ওখানে 3টে শর্ত দেওয়া আছে, কন্ট্যাক্টে 3টে শর্ত দেওয়া আছে। এক কন্ট্যাক্ট CONTACT বলছে 1 নম্বর হচ্ছে স্বরবর্ণগুলোর ক্রম অপরিবর্তিত থাকবে, এই স্বরবর্ণগুলোর ক্রম অপরিবর্তিত, তাহলে ওই একই নিয়ম। মোট বিন্যাস কতগুলো? 1 2 3 4 5 6 7 ফ্যাক্টোরিয়াল 7, কিন্তু এখানে সবগুলো ভিন্ন নয়। সি দেখতে পাচ্ছি দুটো আছে, ও একটা আছে, এন একটা আছে, টি দুটো আছে, এ একটা আছে, সি ধরে নিয়েছি। তাহলে মোট বিন্যাস পাওয়া যাবে এইটা হয়েছে। এইবার স্বরবর্ণ কে কে আছে? ও আছে, এ আছে, আর তো কেউ নেই। ও আর এ দুটো স্বরবর্ণ দেখো দুটো আছে, এরা নিজেরা বিন্যস্ত হতে পারে কত রকম উপায়ে? ফ্যাক্টোরিয়াল 2 প্রকারে,
অতএব স্বরবর্ণগুলোর ক্রম অপরিবর্তিত রেখে বিন্যাস কি হবে? ফ্যাক্টোরিয়াল 7/2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2। যেহেতু স্বরবর্ণগুলো নিজেরা ফ্যাক্টোরিয়াল 2 রকমভাবে বিন্যস্ত হতে পারে, তাহলে স্বরবর্ণগুলোর ক্রম অপরিবর্তিত, স্বরবর্ণগুলোর ক্রম অপরিবর্তিত রেখে বিন্যাস এইটা। ঠিক আছে। 2 নম্বর দিয়েছে, 1 নম্বর হচ্ছে স্বরবর্ণের ক্রম অপরিবর্তিত, ক্রম অপরিবর্তিত। 2 নম্বর হচ্ছে স্বরবর্ণের আপেক্ষিক অবস্থা, আপেক্ষিক অবস্থান অপরিবর্তিত। স্বরবর্ণের আপেক্ষিক অবস্থান অপরিবর্তিত কথাটার মানে কি? স্বরবর্ণগুলোর আপেক্ষিক অবস্থান অপরিবর্তিত মানেটা কি? স্বরবর্ণের আপেক্ষিক অবস্থান অপরিবর্তিত কথাটার মানে কি? আপেক্ষিক অবস্থান অপরিবর্তিত কথাটার মানে হচ্ছে যে ব্যঞ্জনবর্ণের সাপেক্ষে স্বরবর্ণের অবস্থান আর স্বরবর্ণের সাপেক্ষে ব্যঞ্জনবর্ণের অবস্থান অপরিবর্তিত থাকবে। অর্থাৎ যে পজিশনে স্বরবর্ণ আছে সেই পজিশনে স্বরবর্ণ থাকবে, যে পজিশনে ব্যঞ্জনবর্ণ আছে সেই পজিশনে ব্যঞ্জনবর্ণ থাকবে। এইটা হচ্ছে আপেক্ষিক অবস্থান অপরিবর্তিত কথাটার অর্থ। অর্থাৎ স্বরবর্ণগুলো স্বরবর্ণের জায়গায় থাকবে, ব্যঞ্জনবর্ণগুলো ব্যঞ্জনবর্ণের জায়গায় থাকবে। তার মানে হচ্ছে স্বরবর্ণগুলো নিজেদের মধ্যে বিন্যস্ত হতে পারে, ব্যঞ্জনবর্ণগুলো নিজেদের মধ্যে বিন্যস্ত হতে পারে। অর্থাৎ স্বরবর্ণের আপেক্ষিক অবস্থান অপরিবর্তিত রেখে বিন্যাস কতগুলো হবে? স্বরবর্ণ, এই দুটো স্বরবর্ণ এরা দুজন বিন্যস্ত হতে পারে ফ্যাক্টোরিয়াল 2 প্রকারে, ইন্টু ব্যঞ্জনবর্ণ এই 5টা সি এন টি সি টি, এই 5টা বিন্যস্ত হতে পারে ফ্যাক্টোরিয়াল 5 বাই দুটো সি আছে দুটো টি আছে ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। হয়ে গেল উত্তর, যে স্বরবর্ণের আপেক্ষিক অবস্থান অপরিবর্তিত রেখে বিন্যাস এইটা। ঠিক আছে। 3 নম্বর শর্ত দিয়েছে স্বরবর্ণের অবস্থান অপরিবর্তিত। স্বরবর্ণের অবস্থান অপরিবর্তিত কথাটার অর্থ কি? তার মানে স্বরবর্ণগুলোর অবস্থান পরিবর্তন করা যাবে না, অপরিবর্তিত। স্বরবর্ণের অবস্থান পরিবর্তন করা যাবে না, তার মানে স্বরবর্ণ যেখানে যা আছে তারা চুপচাপ বসে থাকবে, তাদের চেঞ্জ করা যাবে না তাদেরকে। তাহলে চেঞ্জ কাদেরকে করতে পারবো? ব্যঞ্জনবর্ণগুলোকে। স্বরবর্ণগুলোর স্থান অপরিবর্তিত, তার মানে স্বরবর্ণগুলোর স্থান পরিবর্তন করা যাবে না। তার মানে স্বরবর্ণ এটা ফিক্সড, এটা ফিক্সড, এগুলোকে আর নাড়ানো যাবে না। তাহলে আমায় বিন্যস্ত করতে পারবো এই 5টাকে। তাহলে এই 5টাকে বিন্যস্ত করা যাবে করকম ভাবে না? ফ্যাক্টোরিয়াল 5 বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2। এইটা হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? এই কন্ট্যাক্ট আছে বইয়ে, এই 3টে শর্ত দেওয়া আছে, বুঝিয়ে দিলাম। এত ভালো করে আর তুমি বুঝতে পারবে না। এরপরেও যদি বলো বুঝতে পারিনি, তাহলে আমার কিছু করার নেই। এত পরিষ্কার করে বুঝিয়ে দেওয়ার পরেও যদি কেউ বুঝতে না পারো, তাহলে কিছু করার নেই। এত ভালো করে এত প্রাঞ্জল ভাষায় বললাম, এর থেকে আর ভালো করে বলা যায় কিনা সন্দেহ আছে। এরপর যে দুটো অঙ্ক দিয়ে আমি ফিনিশ করব সেটা হচ্ছে যে আগের দিন বলেছিলাম যে 1 2 3 4 5 1 2 3 4 5 এইটা দিয়ে 5 অঙ্কের মোট সংখ্যা তৈরি করা যাবে ফ্যাক্টোরিয়াল 5 মানে 120টি। বলেছিলাম এই 120টি সংখ্যার যোগফল আমি বার করব, 120টা সংখ্যার যোগফল বার করব। এখন দেখো, আমরা যখন কোনো সংখ্যা যোগ করি, ধরো আমি লিখলাম যে 1 5 7 157। এই যে 3টে সংখ্যা লিখেছি 1 5 7,
এর মধ্যে দেখতে পাচ্ছি যে এই যে তিনটে সংখ্যা আমি ইউজ করেছি, এই 7 এর মানে 7ই, কিন্তু 5 যে অবস্থানে বসে আছে সেই অবস্থানে ওর অ্যাকচুয়াল মান কত? 50, কারণ ওটা দশক পজিশনে বসে আছে। তেমনি 1 সবার থেকে ছোট, 5 7-এর থেকে 1 ছোট, কিন্তু ও যে জায়গায় বসে আছে, যে পজিশনে আছে, ওর কিন্তু ভ্যালু অনেক বেশি। দেখতে ছোট হলে কি হবে, কিন্তু ওর পজিশন অনুযায়ী ওর কিন্তু ভ্যালু অনেক বেশি। ওর ভ্যালু কত? 100, সবার থেকে বেশি। 5কে হুমড়া চুমড়া, 7কে আরো হুমড়া চুমড়া আরো বড় দেখলে কি হবে, কিন্তু ওর অবস্থান যেখানে, তাতে করে ওর ভ্যালু নেই, ভ্যালু কম। ঠিক আছে? তো এই রকম যখন আর একটা ধরো 2 1 2 যোগ করতে যদি দেয়, ধরো 7 আর 2 কেউ যোগ করলো, দিয়ে এটা বললো 9, 5 আর 1 যোগ করলো, দিয়ে এটা পেলো কত? 6, 5 আর 1 যোগ করলো 6, আর 2 আর 1 যোগ করলো 3, তাহলে 2 আর 1 যোগ করলো দিয়ে 3 পেলো। এই যে এই 3 মানে সে লিখলো 300, তাই তো? অ্যাকচুয়ালি এটা 3 হওয়া মানে 3 নয়, এর অবস্থান, এর ভ্যালু হচ্ছে 300, যে পজিশনে আছে ওর ভ্যালু হচ্ছে 300। তেমনি 5 আর 1 যোগ করে 6 পেলাম, কিন্তু 6 অ্যাকচুয়ালি 6 নয়, ওর অবস্থান অনুযায়ী ওর ভ্যালুটা হচ্ছে 60। আর 7 আর 2 যোগ করে 9, তো সেটা 9, ওর আর অবস্থান যেখানে আছে ওর ভ্যালুটা ওই রকমই 9। তাহলে এই সব কটা মিলে কত হচ্ছে? 369। এইভাবেও যদি কেউ যোগ করে, যোগফলটা কি ভুল হবে? দেখো, এই দুটো এমনি যদি যোগ করে, আর এইরকম এই অবস্থানেরটা যোগ করে তার অবস্থান অনুযায়ী মানটা লিখলো, এটা যোগ করে তার অবস্থান অনুযায়ী মান লিখলো, একই মান পাবে না? একই পাবে। ঠিক আছে? তো এখন এই যে 120খানা সংখ্যা কি কি হবে না, 12,345, 12,354, 12,534, এইভাবে 5,143, 5,403, 21, তেমনি 4,005, 213, এইভাবে চলবে। এইভাবে টোটাল 120খানা সংখ্যা পাবে। এই টোটাল 120খানা সংখ্যা, বোঝা গেল? একক, দশক, শতক, হাজার, অযুত। এইবার আমি কোশ্চেন করছি, এই 120খানা যে সংখ্যা, এর একক পজিশনে যারা যারা থাকবে, কোন কোন সংখ্যাকে দেখা যাবে একক পজিশনে? একক পজিশনে কোন কোন সংখ্যাকে দেখা যাবে? সবাইকেই দেখা যাবে, তাই তো? এখন প্রশ্ন হচ্ছে, কাকে বেশিবার দেখা যাবে একক পজিশনে? এককের স্থানে 1কে বেশিবার দেখা যাবে, না 2, না 3, না 4, না 5? অনেকে একটু চুপচাপ হয়ে আছে। কাকে দেখা যাবে? সবাইকে সমান দেখা যাবে। 1 ছোট বলে ওকে কম, আর 5 বেশি বলে ওকে বেশিবার দেখা যাবে, তা তো নয়। 5ও যতবার থাকবে, 1ও ঠিক ততবার থাকবে, 3ও ঠিক ততবার থাকবে, 4ও ঠিক ততবার থাকবে, অর্থাৎ সবগুলোই সমান সংখ্যক থাকবে। তাহলে মোট 120খানা যদি থাকে, তাহলে 1 2 3 4 5 সবাই সমান সংখ্যক যদি থাকে, তাহলে প্রত্যেকে কভার করে থাকবে না? 120কে 5 দিয়ে ভাগ করলে কত হবে? 24, অর্থাৎ 24খানা 1 পাবো, 24খানা 2 পাবো, 24খানা 3, 24খানা 4, 24খানা 5। বলো এটা ঠিক আছে কিনা? টোটাল 120খানা সংখ্যা, তার মধ্যে 1 যতবার থাকবে, 2ও ঠিক ততবার, 3ও ঠিক ততবার, 4ও ঠিক ততবার, 5ও ঠিক ততবারই থাকবে। তাহলে একক পজিশনে 1কে পাবো আমি 24 বার, সেটা পরপর নাও পেতে পারি, যে এখানে 2টো পেলাম, এখানে 1টা, এখানে 4টে, এখানে 2টো, এখানে 1টা, এরকম করে মোট 24 বার 1 পাবো, 24 বার 2 পাবো। তাহলে কেউ যদি একক পজিশনের অঙ্কগুলোকে যোগ করে, তাহলে সে একক পজিশনে কি পাবে? 24খানা 1 পাবে, 24খানা 2 পাবে, 24খানা 3, 24খানা 4, 24খানা 5। বলো এইটা ক্লিয়ার কিনা? এইটা হলেই অঙ্কটা হয়ে যাবে। কেউ যদি এককের অঙ্কগুলো যোগ করতে করতে যায়, তাহলে সে 24খানা 1 যোগ করতে হবে, 24খানা 2 যোগ করতে হবে, 24খানা 3, 24খানা 4, 24খানা 5। তাহলে এইটা কত হচ্ছে? 5 আর 4 9, 10 11 12,
13 14 15, 4 15 60, আর 15 গুণে 30, আর 6 36। তাহলে একক পজিশনের অঙ্কগুলোকে যোগ করি যদি, তাহলে পাবো 360। ক্লিয়ার? এইবার যদি বলি দশক পজিশনের অঙ্কগুলোকে যদি যোগ করি, কত পাবো? দেখো সেম পাবো না? ওই একই তো, দশক পজিশনেও 1 যতবার, 2 ততবার, 3 ততবার, 4 ততবার, 5 ততবার। তাহলে দশক পজিশনের অঙ্কগুলোকে যোগ করেও পাবো 360, কিন্তু যেহেতু ওটা দশক পজিশনে আছে তাহলে ওর ভ্যালু হচ্ছে 360 ইন্টু 10। শতক পজিশনে যারা আছে তাদেরও যোগফল 360, কিন্তু শতক পজিশনের জন্য ওর অ্যাকচুয়ালি মান হচ্ছে অতশো। তেমনি হাজার পজিশনের জন্য 360 ইন্টু 1000, অযুত পজিশনের জন্য 360 ইন্টু এইটা। তাহলে এইবার এই কটা যোগ করলে কথা হচ্ছে 0 6 9 9 9 9 3, অর্থাৎ এইটা হচ্ছে যোগফল। এইটা হচ্ছে ওই 120খানা সংখ্যার যোগফল। যদি কারো সন্দেহ হয় যে স্যার করে দিলেন, আদৌ হবে তো এটা, তাহলে খেয়ে দিয়ে বসবে, দিয়ে ওই 120খানা সংখ্যা লিখবে, দিয়ে তুমি একবার যোগ করে মিলিয়ে দেখে নেবে যে ঠিক লিখেছি কিনা, ঠিক হয়েছে কিনা। ঠিক আছে? যাক, বইতে তোমাদের 4টে দেওয়া আছে, 1 2 3 4, আমি 5টা দিয়ে করলাম, যাতে এইটা বুঝতে পারলে আরো ছোটগুলোতে আরো পারবে। লাস্ট একটা অঙ্ক, 1 ঘন্টা হয়ে গেল, লাস্ট এই অঙ্কটা করব, দিয়ে আর করবো না। সেটা হচ্ছে যে আগের দিন বলেছিলাম তোমাদের বইতে লেট আর মেক 4টে বর্ণের শব্দ দিয়েছে, কিন্তু আমি একটু বড় শব্দ নিচ্ছি। আর মাদার এখন দিয়েছে নতুন বইটায়, মাদার, তো মাদারটা নিজেরা করবে। আমি টেবিল, TABLE, টেবিল, এরও দেখো 5টা আছে, ফ্যাক্টোরিয়াল 5টা ভিন্ন আছে, তাহলে ফ্যাক্টোরিয়াল 5 মানে 120খানা ওয়ার্ড তৈরি করা যাবে। তাহলে বলেছিলাম এই 120খানা ওয়ার্ডকে যদি ডিকশনারি অনুযায়ী সাজাই, তাহলে টেবিলটা কত নম্বর পজিশনে আসবে। তাহলে প্রথমে আগে বলো এ দিয়ে ওয়ার্ডগুলো আগে শুরু হবে, এ দিয়ে আগে, তাহলে এ দিয়ে এই 4টেকে 1 2 3 4 এই 4টেকে যত রকম ভাবে সাজানো যায়, এ দিয়ে আগে ততগুলো ওয়ার্ড হয়ে যাবে। তাহলে 4টেকে সাজানো যায় ফ্যাক্টোরিয়াল 4 মানে 24, তাহলে এ দিয়ে ওয়ার্ড পাবে 24টি। এ দিয়ে ওয়ার্ড, এ দিয়ে শুরু হবে এইরকম ওয়ার্ড পাবে 24টি। 24টা যেই শেষ হয়ে গেল, এর পরে কি দিয়ে শুরু হবে? বি দিয়ে, বি দিয়ে ওয়ার্ডটা পাবে, এটাও দেখো 24টি। এরপরে বি এর পরে কি দিয়ে শুরু হবে? ই দিয়ে, ই দিয়ে শুরু হবে, ই দিয়েও পাবে 24টি। ই দিয়ে পর তারপর TL, কে আছে? এল, এল দিয়ে শুরু হবে, দেখো এলটা আগে আছে, LMNOPQRST, টিটা আরো পরে আছে, তাহলে এল দিয়েও পাবে 24টি। তাহলে 4 24 96, তাহলে 97, 97তম ওয়ার্ডটা টি দিয়ে শুরু হবে। এইটা ক্লিয়ার কিনা বলো? এ দিয়ে আগে 24খানা ওয়ার্ড হয়ে গেল, বি দিয়ে 24খানা হয়ে গেল, ই দিয়ে 24খানা হয়ে গেল, তারপর এল দিয়ে 24খানা হয়ে গেল। এর পরের ওয়ার্ডটা শুরু হবে টি দিয়ে, অর্থাৎ 97 নম্বর ওয়ার্ডটা শুরু হবে টি দিয়ে। তাহলে এই টি শব্দটা চলে এলো, ওয়ার্ড শুরুর জন্য টি শব্দটা চলে এলো। এইবার 97তম ওয়ার্ডটা আমি তোমায় তৈরি করতে বলছি, কি হবে বলো? তাহলে এই 4টে নিয়ে এইবার ডিকশনারি অনুযায়ী সাজালে প্রথমে কাকে বসাবে? এই 4টের এ বসাবে, তারপরে এই 3টের মধ্যে কে আগে আছে? বি, তাহলে বি বসাবে, তারপর এই দুটোর মধ্যে কে আগে আছে? ই, ই বসাবে, তারপর এল বসাবে। এই 97তম ওয়ার্ডটা ঠিক লিখলাম কিনা দেখো, যে প্রথমে টি দিয়ে শুরু হলো, টি দিয়ে যেই শুরু হলো টিটা বসে গেল। এইবার এই 4টের মধ্যে ডিকশনারি নিয়ম হচ্ছে এই 4টের মধ্যে যে আগে আছে তাকে আগে বসাবো এ, তারপর এই 3টের মধ্যে যে আগে আছে তাকে আগে বসাবো বি, তারপর এই দুটোর মধ্যে যে আগে আছে তাকে আগে বসাবো, তারপরে এইটা, অর্থাৎ 97 নম্বর ওয়ার্ডটা এইটা হবে। এইবার বলো এই TAB দিয়ে যতগুলো ওয়ার্ড হবে আগে হয়ে যাবে, তারপর তো বি এর জায়গায় অন্য কেউ আসবে। বি দিয়ে TAB দিয়ে যতগুলো ওয়ার্ড তৈরি হওয়ার হয়ে যাবে, তারপর বি এর জায়গায় ই অক্ষরটা আসবে। তাহলে এর পরের ওয়ার্ডটা কি হবে? TABLE, এর পরের ওয়ার্ডটাই দেখো এইটা হবে, কারণ এই বি এর জায়গায় ই ততক্ষণ আসতে পারবে না যতক্ষণ না এই TAB দিয়ে ওয়ার্ড শেষ হচ্ছে, অর্থাৎ এইটা
98তম ওয়ার্ড, অর্থাৎ টেবিল শব্দটা 98 নম্বর পজিশনে আসবে। টেবিল শব্দটা 98 নম্বর পজিশনে, 98 নাম্বার পজিশনে আসবে। ঠিক আছে, এইটা একটু দেখবে তাহলেই হবে, ডিকশনারি যেমনভাবে সাজায় তাহলেই হবে। যাক, পারমুটেশন হলো। এর পরের ভিডিওগুলো আমি করে রাখবো, কিন্তু তোমাদের দেখার জন্য আর দেবো না, আমি প্রাইভেট করে রাখবো। এর পরের ভিডিওগুলো আমি আর দেখার জন্য দেবো না, এইবার সব প্রাইভেট করে রাখবো, কারণ অনেকটা সিলেবাস হয়ে গেছে। এইবার একটু আগে দেখতে হবে নিজেরা কেমন কি করেছো। শুধু শুধু আমার করা থাকবে, তারপর আস্তে আস্তে ওই প্রাইভেটটাকে আমি পাবলিক করব, তখন তোমরা দেখতে পাবে। কিন্তু আমি ভিডিওগুলো করে রেখে দেবো, কিন্তু তোমাদের এখন দেখতে দেবো না, পুরোনোগুলো আগে রিভিশন করো তারপরে। ঠিক আছে।